আসলে এখানে একা একা আসাটা খুবই খারাপ এবং বোরিং ফিল করবেন। আমি পিছনের ভাইয়াটাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাইয়া কি হয়, তো উনি বলল যে গার্লফ্রেন্ড এবং বইয়ের মতোই। তো আসলে আমি একা এসে আর এই জাদুঘর দেখতে এসে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি বারবার। এখানে জাদুঘর দেখার মতো কিছু নাই, শুধু প্রেম দেখবেন আর নানান কিছু দেখবেন আর কি। শুধু প্রেম আর প্রেম চলবে এখানে, তাছাড়া আমি কিছুই দেখতে পারছি না। বিষয়টা আপনাদেরকে বললাম, শুধু প্রেম চলছে। যাই হোক, এখানে দেখার মতোই অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ এবং ফ্যামিলি নিয়ে আসার মতো এই রবীন্দ্র কাছারি বাড়িটা। ফ্যামিলি নিয়ে আসতে পারেন। আর পুরা লোকেশনটা আমি আপনাদেরকে দেই। সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর, মামা এটা শাহজাদপুর থানা না? শাহজাদপুর থানা। আর এখানকার স্থানীয় মানুষ যারা আছে ওনারা এখানকার এই বাড়িটার নাম দিয়েছে কুঠি বাড়ি, রবীন্দ্র কাছারি বাড়িও বলে। এই দেখেন, এটা হচ্ছে রবীন্দ্র কাছারি বাড়ি। আর এই পাশটাতে হচ্ছে, এটা হচ্ছে স্মৃতি জাদুঘর। আর এই যে আজকের ভ্রমণ পিয়াসী আমার ভাইগনা, ভ্রমণ গাইড। ফ্যামিলি নিয়ে অবসর টাইমে ঘুরতে আসবেন, ঘোরার মতোই জায়গা আর কি। দেখেন কত সুন্দর। আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি জায়গায় আসছি, সেটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ শাহজাদপুরের একটি দর্শনীয় স্থান এবং স্থানীয় এখানকার লোকজন এনারা নাম দিয়েছেন কুঠি বাড়ি, যাকে বলে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। একটি স্মৃতি বিজড়িত রবীন্দ্রনাথ ঠাকুরের এই। আমি আপনাদেরকে ইতিহাস সম্পর্কে একটু ধারণা দেই। 1890 সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল 29 বছর। তো 29 বছরের একটি যুবক রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি এখানে আসতেন। এখানে বেশ 1 মাস 2 মাস এরকম করে থাকতেন এবং আমাদের যে সিরাজগঞ্জ যমুনা নদীর তীর, ওখানে বসে ওনার বিশেষ কয়েকটা গ্রন্থ, মানে কবিতা, গল্প এবং উপন্যাস লিখতেন। সেই উপন্যাসগুলোর মধ্যে আমি কয়েকটি আপনাদেরকে তুলে ধরছি। 1891 থেকে 1895 সাল পর্যন্ত তিনি এখানে প্রায় 2-1 মাস করে থাকতেন এবং এরই মাঝে তিনি বিশেষ কয়েকটা কবিতা লিখতেন, সোনার তরী, চিত্রা এবং আরও বেশ কয়েকটি কাব্যগ্রন্থ উনি যমুনা নদীর তীরে বসে রচনা করেছিলেন। এটা ইতিহাস থেকে পাওয়া যায়। আর এবং এই শাহজাদপুর থেকেই কিন্তু উনি 2 বিঘা জমি, এই উল্লেখযোগ্য গ্রন্থটি উনি লেখেন। আর আমি এখন আপনাদেরকে ওনার বাড়ির যে পুরনো দালান কোঠা এবং পুরনো আসবাবপত্র আছে সেগুলো দেখানোর জন্যই আজকে এখানে আসছি। চলুন তাহলে দেখে আসি। এটা হচ্ছে এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির পিছন সাইড। এখানে বাগান, এই দেখেন কত সুন্দর, ধ্বংসাবশেষ গুলো পড়ে আছে। আর এখানে নতুন একটা বাড়ি নির্মাণ হচ্ছে আর কি। এই পাশে মসজিদ নির্মাণ হচ্ছে। আর এই পাশে সামনে যাই, ভাই না এসো। এই দেখেন অবস্থা কত সুন্দর। আর এখানে সপ্তাহের প্রায় দিনই দর্শনার্থীরা আসে। এ ভাইয়া, এই দাঁড়ান, একটু কথা বলি আপনাদের সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি অবস্থা? পরীক্ষা দিয়ে আসলেন নাকি এখানে ঘুরতে? হ্যাঁ, সামনে পরীক্ষা হয় ভাই, দেখতেছি ভাইয়ের হাতে। পরীক্ষা দিয়ে আসলেন কোন ক্লাসে? এসএসসি? এত সকালে পরীক্ষা শেষ হয়ে গেল? আইসিটি। আর এখানে এসে কেমন লাগতেছে আপনাদের? সিঙ্গেল? আমার মতো কপাল পোড়া ভাই। আচ্ছা ঠিক আছে। নবাব আইটি। এই বাড়িটার পিছনে রয়েছে বিশাল গোপন ইতিহাস। 1971 সালে যখন এই বাড়িটা পুড়িয়ে দেয়, আর স্বাধীনতার পরে কিন্তু যে সরকার গঠন হয়েছিল, সেই সরকার আবার পুনরায় সংস্কার করে এই বাড়িটা। আর এই দেখেন, এখানে সাপ্তাহিক প্রতিদিনই দর্শনার্থীরা ঘুরতে আসে আর কি। এই বাড়িটা, এটাই সেই বাড়ি। আসসালামু আলাইকুম। আজকে আমার ভ্রমণ গাইড হিসাবে আমার ভাইগনা
সামিউল, উনি আমাকে নিয়ে আসছেন এখানে। আসসালামু আলাইকুম। ভাই না কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। এখানে এর আগে কি আসছিলা তুমি? হ্যাঁ, প্রচুর আসছি। প্রচুর আসছো? হ্যাঁ, কেমন লাগে তোমার এখানে আসে? অনেক ভালো। আর আজকে কি বার? আজকে সোমবার। আজকে সোমবার, তারপরে দেখো কত মানুষ এখানে ঘুরতে আসছে, দেখছো? স্কুলের ছাত্রছাত্রীরাই বেশি আসে এখানে। আর আমরা আজকে আসছি, আমার ভাগনা সামিউল আমাকে নিয়ে আসলো, সাজেস্ট করলো আমাদের এই সিরাজগঞ্জ জেলার ভিতরেই সাজাদপুর। তাই আজকে ঘুরতে আসলাম। ঘুরতে এসে আমি এখানকার অনেক সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো আছে, অজানা ইতিহাস এবং ঐতিহাসিক স্থান, রবীন্দ্রনাথ ঠাকুর যিনি একটা আমাদের বিশ্বকবি, তিনি এখানে থাকতেন। আর এখান থেকেই তিনি 2 বিঘা জমি এবং যমুনার তীরে বসে চিত্রা, চৈতালি এবং পদ্মা নদী, যমুনা নদীর মাঝি, এগুলা কবিতা আর নানা রকমের গ্রন্থ তিনি কিন্তু এইখানে বসে লিখতেন, এখানে থাকতেন। আর মাঝে মাঝে 2-3 মাস করে আসতেন, থাকতেন, তারপরে এই এই কাব্যগ্রন্থগুলোই লিখতেন। আর আমি আজকে সেই স্থানটাতেই দাঁড়িয়ে, আর এই স্থান থেকেই কিন্তু আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি 2 বিঘা জমি এই কাব্যগ্রন্থটি লিখেছেন। ধন্যবাদ সবাইকে। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর যে সিনারিগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আমাকে সময় দিন আর আমার সাথেই থাকুন। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন না, সেই পুরোনো দিনের আমলের কিন্তু এই গাছগুলা, এই বট গাছ সবকিছুই আজ আছে, কিন্তু আমাদের মাঝ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং ওনার যে সবকিছু বিলীন হয়ে গেছে, জমিদারি প্রথাটা আর নাই। একটু দেখাই এই পাশটাতে, এই পাশটাতেও সেই পুরোনো দিনের একটা লিচু গাছ, গাছটার মাঝখানে অলরেডি শেষ হয়ে গেছে, এই দেখেন। আর দর্শনার্থী যারা আছে ওনারা ঘুরতে আসছেন এখানে। আর এই পাশটাতে সুন্দর একটা বাজার বসে, সাপ্তাহিক প্রতিদিনই বাজার বসে, অনেক সুন্দর, যে যতগুলো কাঁচা বাজার আছে সবগুলো এই বাজারে পাওয়া যায়। এই পাশটাতেও দেখেন মার্কেট। আমি একটু সামনের দিকে যাব, গিয়ে আমি আপনাদেরকে দেখাই। ওই যে সেই বাড়িটা কত সুন্দর, কালের অবর্তমানে সবকিছুই আছে, কিন্তু আমাদের জমিদারি প্রথাটাও নাই, আর সেই জমিদার গুলাও নাই। এই পাশে দেখেন কত সুন্দর ছবি উঠছে ওনারা। ভিডিও শেষে আমি আপনাদেরকে আরো একটা ইতিহাস সম্পর্কে ধারণা দেই। রবীন্দ্রনাথ ঠাকুর যখন বাড়ির সামনে বসতেন, লাল দালানের বাড়ি, সামনে বসতেন পুকুর, এবং এই বাড়ির সামনে বসেই উনি প্রজাদের কাছ থেকে খাজনা এবং যে প্রজারা আবাদ বসত করত সেটার উপর থেকে খাজনা পাতি হিসাব করে উনি বাড়ির সামনে বসে থেকেই নিতেন। এখন কালের অবর্তমানে সব কিছুই রীতিনীতি কিচ্ছু নেই, শুধু পড়ে আছে এই যে স্তূপটা, এই বাড়িটা, আর কেউ নেই। তো সবাই ভালো থাকবেন। আমি ফাইনালি গেটের দিকে অগ্রসর হচ্ছি, বের হয়ে চলে যাব রবীন্দ্র কাছারি বাড়ি থেকে। টাটা দাও, এই পাশে টাটা দাও। টাটা। বাই বাই সাজাদপুর, চলে যাচ্ছি আবার নতুন কোনো জায়গায়, দেখা হবে আপনাদের সাথে।